আজকের ক্লাসে আমরা সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে পরিচিত হব। আমরা ইতোমধ্যে জেনেছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ভেক্টর বেসড সফটওয়্যার, তাই না? তো ভেক্টর বেসড সফটওয়্যার কি ছিল? যে সকল সফটওয়্যার ভেক্টর শেপকে টার্গেট করে কাজ করে, অর্থাৎ যে শেপগুলাকে আমরা যে কোনো স্কেল করতে পারি, ডাজেন্ট ম্যাটার, সেটাকে বড় করতে পারি আবারও ছোটও করতে পারি, এতে করে এর রেজুলেশনের কোনো পরিবর্তন ঘটবে না। ওকে, তো আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করেছি, তো আজকে আমরা সফটওয়্যারটার সাথে পরিচিত হই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রাথমিকভাবে ওপেন করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রিভিয়াস আগের কোনো রিসেন্ট কাজ করা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে, আর যদি আগের কোনো কাজ না করা থাকে তাহলে হয়তোবা এখানে কোনো কিছু শো করবে না। ওকে, প্রাথমিকভাবে আপনাদের সামনে এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, তো আমরা আপাতত এখানে যাচ্ছি না, আমরা শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, তো নিউ ফাইল আমরা এখান থেকে যেতে পারি, অথবা যাদের একটু অ্যাডোবি ইলাস্ট্রেটর পুরাতন ভার্সন আছে তাদের ক্ষেত্রে এটাই বেস্ট। সো আমরা ফাইল অপশন থেকে চলে যাব নিউতে চলে যাওয়ার পর আমাদের এখানে রিসেন্ট প্যানেলে কিছু কাজ, যদি আপনারা আগে থেকে কিছু প্যানেল ওপেন করে থাকেন, অর্থাৎ আগে থেকে কিছু আর্টবোর্ড ওপেন করে কাজ করে থাকেন, তাহলে এখানে কিছু রিসেন্ট শো করবে। কিছু টেমপ্লেট যদি আপনারা সেভ করে রাখেন সেটা এখানে শো করবে। আর বাকি যেগুলো আছে, যেমন মোবাইল ফোনের যে স্ক্রিন সাইজগুলা সেটা এখানে দেয়া আছে, ওয়েব টেমপ্লেটের বিভিন্ন সাইজ এখানে দেয়া আছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া যে ডিজাইন আমাদের করতে হয় সেই প্রিন্ট মিডিয়া ডিজাইন করতে গিয়ে আমাদের লেটার, A4 প্রিন্ট, লার্জ, লিগ্যাল বিভিন্ন পেপারের সাইজ এখানে দেয়া আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওর যে কিছু সাইজ এখানে দেয়া আছে, এবং আর্ট ইলাস্ট্রেশন। ওকে, তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেশিরভাগ সময় প্রিন্ট এবং ওয়েবের কাজ সব থেকে বেশি করে থাকি। তোমরা আপাতত প্রিন্টের মধ্যে থাকলাম, ধরে নিচ্ছি যে আমরা লেটার ফরম্যাটে গিয়ে কোন একটা ডিজাইন করব। ওকে, সো আমাদের এখানে ইন্টারফেসটা একটু বোঝা গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করি। প্রথমে প্রিসেট ডিটেলস এর ক্ষেত্রে প্রথম যে জায়গাটা আছে আনটাইটেলড 1, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদেরকে বলছে যে এখানে আপনি কোনো একটা নাম দেন। ওকে, সো আপনার প্রয়োজন মতো এখানে যে কোনো একটা নাম দিতে হবে। ধরে নেন যদি আপনি কোনো একটা বিজনেস কার্ডে ডিজাইন করে থাকেন তাহলে এই নামটা হতে পারে বিজনেস কার্ড। ওকে, যদি আপনি লোগোর কাজ করে থাকেন তো এটা হয় কোনো একটা লোগোর নাম বা প্রজেক্টের নাম, যে কোনো কিছু এটা হতে পারে। বা আপনি যদি কোনো একটা লেটার হেডের কাজ করে থাকেন তাহলে এটা হতে পারে লেটার হেড, এনিথিং। অথবা আপনি আপনার নিজের নাম দিয়ে কোনো ডিজাইন করবেন, আপনি নিজের নামও এখানে দিতে পারেন। যে প্রজেক্টের কাজ করব সাধারণত সেই নামটা দেয়াই বেটার। ওকে, তারপর পরবর্তীতে আসছে উইথ এবং হাইট। আমরা এটা তো বুঝতেই পারছি যে একটা টেমপ্লেট কতটুকু চওড়া হবে এবং কতটুকু লম্বা হবে, এটাই হচ্ছে উইথ এবং হাইট, তাই না? আচ্ছা, এই উইথ এবং হাইটের পর যে 612 এবং 792 এর পরে পিটি দেয়া আছে, দেখতে পাচ্ছেন? এই পিটি দিয়ে মূলত পয়েন্টস কে বোঝানো হচ্ছে। আমরা পাশেই দেখতে পাচ্ছি যে এই স্কেলটা আছে পয়েন্টস স্কেলে, তাই না? তো আমাদের যদি পয়েন্ট স্কেলের পরিবর্তে অন্য কোনো স্কেলের প্রয়োজন পড়ে, আমরা কিন্তু এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে তা চুজ করে নিতে পারি। ওকে, আমরা ইঞ্চিতে গেলে পরে সেম টেমপ্লেটটাই যদি ইঞ্চিতে নিতাম তাহলে এটা হতো 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি। অ্যান্ড এটার ওরিয়েন্টেশন কি? এটা লম্বালম্বি বরাবর আছে, অর্থাৎ চওড়া কম উচ্চতা বেশি। ওকে, অর্থাৎ এটা পোর্ট্রেট বা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন আছে। অ্যান্ড এটা যদি ল্যান্ডস্কেপে যেত তাহলে এই মাপটাই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, আমি যদি ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল থেকে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। ওকে, অ্যান্ড দেন পরবর্তী অপশন আছে আর্টবোর্ডস নাম্বার। এখন আর্টবোর্ডের এখানে আপনারা যতগুলা ইচ্ছা আর্টবোর্ড নিতে পারেন, প্রাথমিকভাবে আপনার প্রজেক্টের কাজের জন্য যতগুলো দরকার ততগুলাই নিতে পারেন। এখনো বাই ডিফল্ট আপনাদের 1 দেয়া আছে। লেটার হেড যেহেতু ওয়ান সাইড টেমপ্লেট, এইটার ক্ষেত্রে 1 হবে, বা আপনি চাইলে 2 বা 3 এগুলো দেওয়া যেতে পারে। ওকে, অ্যান্ড দেন যদি এটা বিজনেস কার্ড বা অন্য কোনো ডিজাইন হতো তাহলে হয়তো আমরা 2টা টেমপ্লেট ব্যবহার করতাম, এমন 2টা আর্টওয়ার্ক নিতাম। আমরা আপাতত 2টাই রাখছি, হ্যাঁ, দেখার জন্য যে 2টা আর্টবোর্ড নিলে কেমন হয়। ওকে, দেন পরবর্তী আসছে ব্লিড। আমরা বিভিন্ন ডিজাইন টেমপ্লেট ডিজাইন করার পর যদি সেটা প্রিন্ট করা হয়, প্রিন্ট করা হলে সেটার কাটিং এর প্রয়োজন হয়। যদি আপনি সহজভাবে বোঝেন যে আপনি কম্পিউটারের দোকান থেকে যখন নিজের পাসপোর্ট সাইজের ছবি
প্রিন্ট করে নেন তখন কিন্তু অনেকগুলো ছবি একসাথে প্রিন্ট হয়ে আসে, তাই না? দেন তারপর সেগুলো কাঁচি দিয়ে কেটে ফেলতে হয়। তো এই যে আপনি কাটিং এর কাজগুলো করেন, দেখা যায় বিভিন্ন সময় এই কাটিং করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ ছবির কোথাও কোনো অংশে সাদা অংশটা অনেক কম হয়ে গেছে, কোনো অংশে বেশি হয়েছে, কাটিংটা পারফেক্টলি হয় না, তাই না? তো আমরা এই ডিজাইন সেক্টরে যখন কোনো প্রিন্ট ডিজাইন করে থাকি, ডিজাইনের বাইরে একটা এক্সটেন্ডেড পার্ট বা এক্সটেন্ডেড একটা বাড়তি এরিয়া যুক্ত করে রাখি, যাতে কাটিং করার সময় অর্থাৎ কেটে ফেলার সময় আমাদের মেইন ডিজাইন নষ্ট না হয়। এইটাই হচ্ছে আমাদের ব্লিড। ওকে, তো আমাদের ব্লিড চারপাশে থাকে সাধারণত। এখন আমাদের ব্লিড এরিয়া কত, আমরা ইচ্ছা মতো প্রয়োজন মতো আমরা যে কোনো ব্লিড নিতে পারি। সো আমাদের একটা লেটার হেড ডিজাইন করার জন্য আমাদের ব্লিড 0.125 এনাফ। ওকে ওকে, হ্যাঁ, দেন অ্যাডভান্স অপশন কারো যদি এইভাবে মিনিমাইজ করা থাকে, অ্যাডভান্স অপশন আপনি এখান থেকে অন করে নিতে পারেন। আমরা যেহেতু একটা লেটার হেড ডিজাইন করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে লেটার হেড অবশ্যই প্রিন্ট ডকুমেন্ট, অর্থাৎ লেটার হেডটাকে প্রিন্ট করা হবে। তো কালার মোড অবশ্যই CMY কে, অর্থাৎ সাইন, মেজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। অ্যান্ড রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্টে এটা অবশ্যই হাই রেজুলেশনে নিব আমরা, লো রেজুলেশনে 72/150 বা তে নিব না, আমরা হাই রেজুলেশনে নিব, অর্থাৎ 300 PPI। আর 300 অন্যান্য ক্ষেত্রে যখন আমরা ওয়েব টেমপ্লেটের কাজ করে থাকি তখন আমরা 72 PPI নিতে পারি, কারণ সেক্ষেত্রে ওয়েবসাইটের কোনো কাজের ক্ষেত্রে আমরা কিন্তু রেজুলেশনের থেকে অনেকটা বেশি ফাইল সাইজকে গুরুত্ব দিয়ে থাকি, অর্থাৎ যত কম সাইজের ফাইল হবে সেই ফাইলটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে তত দ্রুত লোড নেবে, তাই না? তো এই কারণে রেজুলেশন কমলে ফাইল সাইজটাকে কমানো হয়। বাট আমাদের প্রিন্টের ক্ষেত্রে ফাইল সাইজ ডাজেন্ট ম্যাটার, আমাদের ক্ষেত্রে রেজুলেশনটাই গুরুত্বপূর্ণ। সো রাস্টার ইফেক্টে রেজুলেশন অবশ্যই 300 PPI। ওকে, রিভিউ মোড ডিফল্ট রেখে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তো আমরা এটা ভার্টিক্যালে না নিয়ে ল্যান্ডস্কেপে নিয়ে ফেলেছি, আমরা এটাকে চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমরা এখানে যে একটা টুল আছে আর্টবোর্ড টুলে যাওয়ার পর এখান থেকে এটাকে নিতে পারি, অর্থাৎ চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে যে লেআউটটা শো করছে, আপনাদের সম্ভবত এই ধরনের লেআউট শো করবে না, আপনাদের যেটা শো করবে প্রাথমিকভাবে আমরা সেটাই চলে যাচ্ছি আগে। হ্যাঁ, প্রথমে ইলাস্ট্রেটরে ওপেন করার পর আপনাদের খুব সম্ভবত এই ধরনের একটা টেমপ্লেট বা লেআউট চলে আসবে। আচ্ছা, একটা জিনিস না বললেই না, আমরা এই যে সাদা এরিয়াটা দেখতে পাচ্ছি, এই সাদা এরিয়াটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এন্ড সাদা এরিয়ার বাইরে যে একটা রেড লাইন দেখতে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এই এরিয়াটুকুকেই আমরা বলছি এক্সটেন্ডেড এরিয়া বা ব্লিড এরিয়া। ওকে, তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেসের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এক এক করে পরিচিত হতে থাকি এবং কিছু সাজিয়ে নেওয়ার কাজও করে থাকি। ওকে, আমরা এই পাশে যে অংশটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টুলবার। ওকে, এটাকে আমাদের টুলবার, এখানে যে টুলবারটা আছে এটা বেসিক টুলবার, আমরা প্রয়োজনে যে কোনো জায়গায় প্লেস করে নিতে পারি। আমার ক্ষেত্রে মনে হয় যে এটা বাইরে থাকলে আমার কাজ করতে সুবিধা হয়, তো আমি বাইরে এটাকে প্লেস করে রেখেছি। ওকে, এখন আমরা কোনো টুলের কাজ করতে গেলে এখানে যে টুলগুলো আছে, আমরা যে কোনো একটি টুল নিয়ে যদি এখানে কাজ করতে যাই, আমাদের প্রথম টুল যেটা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, এটার নাম সিলেকশন টুল, এবং টুলের উপরে মাউস রাখলে এখানে কিন্তু টুলের শর্টকাট দেখা যাচ্ছে, অর্থাৎ টুলটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে শুধুমাত্র ভি। ওকে, তো আমরা সিলেকশন টুলে আসি। আচ্ছা, এখন আমরা যে কোনো টুলের কাজ করতে গেলে আমাদের টুলের ক্ষেত্রে আরো কিছু সেটিং চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যেটা উপরে শো করে, বাট এখন সেটা উপরে শো করছে না, এটা আমাদের শো করিয়ে নিতে হবে। ওকে, সব থেকে সহজ কথাটা হচ্ছে আমাদের যা কিছু প্রয়োজন ইলাস্ট্রেটরের মধ্যে, যদি আমরা সেটা খুঁজে না পাই, আমরা চলে যাব উইন্ডোতে। ওকে, উইন্ডোতে গিয়ে কন্ট্রোলটা অন করে নিলাম। এখন আমাদের সিলেকশনে থাকা অবস্থায় তার কিছু কন্ট্রোল অপশন এখানে শো করবে, ঠিক আছে? আমরা যদি মনে করি যে আমাদের যে টুল বারটা আছে সেটা এরকমই থাকবে, তো থাকতে পারে, বা আমরা চাইলে এটাকে অ্যাডভান্সও করে নিতে পারি। ওকে, এবার পরবর্তী কিছু অপশন আমরা এখান দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। বাই ডিফল্ট এখানে দেওয়া আছে প্রপার্টিস, লেয়ার্স অ্যান্ড লাইব্রেরিজ। ওকে, প্রপার্টিস এবং লেয়ার্স আমাদের তুলনামূলক কাজে লাগতে পারে, তবে কিছুটা কম। আমাদের যেগুলো অনেক বেশি কাজে লাগবে আমরা এক এক করে সেগুলো নিয়ে আসতে থাকি। উইন্ডোতে গিয়ে আমরা সর্বপ্রথম নিয়ে আসছি
কালার, আমরা কালারটাকে নিয়ে এসে একদম টপে প্লেস করে দিলাম। দেন তারপর আমরা নিয়ে আসছি সোয়াসেস। সোয়াসেসের সাথে একটু খেয়াল করে দেখবেন, এখানে সোয়াসেসের সাথে আরো কিছু অপশন আছে, ব্রাশ এবং সিম্বলস। তো আমরা সোয়াসেসটাকে কালারসের নিচে প্লেস করে দিলাম। ওকে, এবার আমরা আনছি গ্রেডিয়েন্ট, অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্ট্রোক। অ্যান্ড স্ট্রোকের সাথে বাই ডিফল্ট আছে ট্রান্সপারেন্সি। ওকে, তো এগুলো অপশন আমাদের মোটামুটি আছে। এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইলাস্ট্রেটরে আপনার কাজের সুবিধার্থে আপনি যে কোনো অপশনকে যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারেন। যদি আমরা কালারটাকে বাইরে নিয়ে এসে কাজ করতে চাই আমরা কিন্তু তাও কাজ করতে পারি, আবার যদি আমরা সাজিয়ে রাখতে চাই আমরা সেটাও করতে পারি। ওকে, তো আমরা এগুলোকে একটু সাজিয়ে রাখি। ওকে, এখানে আমাদের প্রয়োজন মতো আমরা কালার, কালার গাইড, সোয়াসেস, ব্রাশেস, সিম্বলস, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, প্রপার্টিস, লেয়ার, অ্যাপিয়ারেন্স এবং লাইব্রেরিজ এই অপশনগুলোকে রেখে দিলাম। এখন আমাদের আরো কিছু অপশন প্রয়োজন, আমাদের কাজ করার জন্য প্রচুর পরিমাণে কাজে লাগবে। আমরা আগামী ক্লাসগুলোতে সেগুলো ধীরে ধীরে দেখাবো। সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। এটাকে নিয়ে এসে আমরা ওইটার মধ্যে আর প্লেস না করে পাশে প্লেস করে দিচ্ছি। হ্যাঁ, পাথফাইন্ডারের মধ্যে পাথফাইন্ডার, অ্যালাইন এবং ট্রান্সফর্ম আছে। এ হচ্ছে আমাদের ইন্টারফেসটা প্রাথমিকভাবে সেট করা হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা যদি টুলগুলোর সাথে কথা বলি, আমাদের প্রাথমিকভাবে এখানে দেওয়া আছে যে প্রথম টুলটা সেটা হচ্ছে সিলেকশন টুল। এটাকে যদি আমরা আরো সহজভাবে বলি, এটার নাম থেকে খুব সহজে বোঝা যায়। অর্থাৎ ধরে নেন যে একটা জায়গায় বিভিন্ন, আমরা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, বিভিন্ন শেপ আছে। ওকে, আমরা যে কোনো একটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাব, সেটাই আমাদের মূলত নাম থেকে বোঝা যাচ্ছে যে সিলেক্ট করাটাই এই টুলটার প্রধান কাজ। এছাড়াও আরো অনেক কিছু করা যায় এই টুলটা দিয়ে এবং ধীরে ধীরে এটার আরো অনেক ব্যবহার করতে পারি। এবং এই টুলটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যে কোনো টুলের কাজ করি না কেন, কাজ করার পর সর্বপ্রথম সিলেকশন টুলেই ফেরত আসব। কারণ ফেরত আসার কারণটা কি, আমরা যখন সিলেকশন টুলে ফেরত আসব তখন আমরা অপর যে কোনো অবজেক্টের উপর কাজ করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারবো। ওকে, পরবর্তী টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল। এই টুলগুলোর সাথে আমরা ধীরে ধীরে পরিচিত হব এবং এই টুলগুলোর উপর আলাদা ক্লাস থাকবে। ওকে, আচ্ছা, এখানে যে টুলগুলো আছে সেটা আমাদের গ্রাফিক ডিজাইনের বেসিক টুল। আমরা যদি আরো কিছু টুলের ব্যবহার করতে চাই তাহলে আমাদের উইন্ডো থেকে এই যে টুলবার আছে, আমাদের একটু খেয়াল করে দেখেন, এখানে আছে বেসিক অপশন সিলেক্ট করা, তাই না? তো আমরা টুলবারটা বেসিক নয় অ্যাডভান্স যাচ্ছি। ওকে, আমরা অ্যাডভান্স যে টুলবারটা সেটা নিয়ে এসেছি আর এখানে লেফট সাইডে প্লেস করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, উপরের যে কালারটা আছে সেটাকে বলছি আমরা ফিল কালার। ওকে, এবং নিচের যে কালারটা আছে সেটাকে আমরা বলছি স্ট্রোক কালার। আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটা যদি একটা অপরটার সাথে একটু সোয়াপ করতে চাই, অর্থাৎ উপরেরটা কালার আসছে হোয়াইট, নিচেরটা আসছে ব্ল্যাক, আমরা যদি চাই কালারগুলো সোয়াপ হোক, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে কিবোর্ড শর্টকাট হচ্ছে এক্স। আমরা কিবোর্ড থেকে এক্স দিতে পারি অথবা এখানে ক্লিক করে কালারগুলা সোয়াস করে নিতে পারি। এক্ষেত্রে নিচের যে স্ট্রোক কালারটা আছে সেটা উপরে আসবে এবং ফিল কালারটা নিচে যাবে। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারে যে আমরা কি এই দুইটা ছাড়া অন্য কোনো কালার নিতে পারবো না? অবশ্যই পারবো। আমরা যে কোনোটা যেটা উপরে থাকবে সেটা উপরে থাকা অবস্থায় সোয়াস প্যানেল থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবো। ওকে, আর তার সাথে সাথে আমরা এখান থেকে কিন্তু কালার বারগুলা চেঞ্জ করেও যে কোনো কালার নিতে পারবো। আর যদি আমরা স্ট্রোকটার কালার কোড নিতে চাই, আমরা সিম্পলি এটার উপরে এসে ক্লিক করলে স্ট্রোকটা কিন্তু এখন উপরে এসে গেছে, তাই না? এখন স্ট্রোকটা যখন উপরে এসে গেছে, এখন স্ট্রোকের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, এখানে কিছু অপশন আছে নিচের দিকে। আমরা যে এই অংশটাকে বলছি কালার, পরেরটাকে গ্রেডিয়েন্ট এন্ড তারপরটা নান। অর্থাৎ আমরা যে শেপটা আছে এই শেপটা আছে
পিঙ্ক কালারে, হট পিঙ্কে। এর বাইরের স্ট্রোক কালার আছে ব্ল্যাক, আমরা যদি একটু জুম করে দেখতে পাবো এর বাইরের স্ট্রোক কালারটা আছে ব্ল্যাক, অ্যান্ড এই মানে এর ফিল কালারটা আছে হচ্ছে পিঙ্ক। আমরা এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। যদি আমাদের এখানে ফিল কালারের পরিবর্তে গ্রেডিয়েন্ট কালারের প্রয়োজন পড়তো, তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম এই অপশনটা সিলেক্ট করতাম। এখন হয়তো বলতে পারেন যে আমরা আরো তো গ্রেডিয়েন্ট টুল আছে বা এখানে গ্রেডিয়েন্ট প্যানেল আছে, সেগুলো কেন যাচ্ছি না? আমরা আগে এটাকে আইডেন্টিফাই করে নিব যে এটার মধ্যে ফিল কালারের পরিবর্তে গ্রেডিয়েন্ট কালার থাকবে। ওকে, এটা আমরা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিলাম। এখন আমরা পরবর্তীতে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার করি বা গ্রেডিয়েন্ট প্যানেলের ব্যবহার করি, যেটাই করি সেটা পরের হিসাব। আমরা আপাতত এগুলা যাচ্ছি না, আমরা গ্রেডিয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অনেক ধরনের গ্রেডিয়েন্ট নিয়েই কাজ করব। ওকে, এন্ড পরবর্তী অপশনটা হচ্ছে নান, অর্থাৎ আমরা চাচ্ছি যে এইখানে কোনো ফিল কালারই না থাকুক, শুধুমাত্র স্ট্রোক কালার থাকুক। এমনটা যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা ফিল কালারটা উপরে থাকা অবস্থায় নান করে দিলে আমাদের ফিল কালারটা চলে যাবে। এমন অনেক সময় হতে পারে যে ধরে নিচ্ছি আমরা এই রেড শেপটাকে আনছি, যে রেড শেপের এখানে যে ব্ল্যাক আউটলাইনটা আছে অর্থাৎ স্ট্রোক কালারটা আছে, আমরা চাচ্ছি স্ট্রোক কালারটা না থাকুক, শুধুমাত্র রেডটা থাকুক, তাই না? যদি আমরা ফর এক্সাম্পল একটা ফ্ল্যাগ ড্রয়িং করতে যেতাম, সামথিং লাইক দ্যাট, আমি পরিমাপ ঠিক মতো নিচ্ছি না আপাতত, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওকে, সো আমরা যদি এটাকে গ্রিন করতাম, এটাকে রেড নিয়ে বসিয়ে দিতাম, তো আমরা এক্ষেত্রে দেখতে পারি যে আমাদের এখানে যে ব্ল্যাক আউটলাইনটা আছে এটার প্রয়োজন নেই, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করার পর স্ট্রোক কালারটাকে উপরে আনলাম, অ্যান্ড দেন স্ট্রোক কালারটাকে আমাদের কি করব, ফিল কালার প্রয়োজন, গ্রেডিয়েন্ট প্রয়োজন না, আসলে আমাদের কোনোটাই প্রয়োজন না, আমরা এটাকে নান করে দিব। নান করে দিলে আমরা একটু জুম করে দেখি এটার ক্ষেত্রেও স্ট্রোক কালারটা চলে গিয়েছে। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা স্ট্রোক কালারটা নান করে দিতে পারি, তাহলে আমাদের এটারও স্ট্রোক কালার চলে যাবে। ওকে, আমাদের ফ্ল্যাগটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আমরা পরবর্তী ক্লাসগুলোয় বিভিন্ন টুল, বিভিন্ন ফিল্টার, বিভিন্ন অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা ছিল আমাদের ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন অ্যান্ড ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা সাজিয়ে নেওয়া। ওকে, আর এই ওরিয়েন্টেশন ক্লাসটার ক্ষেত্রে আমরা মেইনলি সফটওয়্যারটাকে সাজানোর দিকে ফোকাস করেছি। পরবর্তীতে আমরা আরো অন্যান্য অপশন কিভাবে কি করতে হয় না হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে।